থামো। এ খাবার কোথায় নিয়ে যাচ্ছ? আমি তোমাকে চুরি করতে ধরে ফেলেছি। সাহেব, এটা চুরি নয়, এটা তো। চুপ করো। পুলিশকে ডাকার আগে সত্যি সত্যি বলো, তুমি কি আমার ধন সম্পত্তির পেছনে পড়েছ? এক কঠোর হৃদয়ের বিলিয়নিয়ারের মনে নিজের রাঁধুনির ওপর সন্দেহ হয়েছিল, কিন্তু যখন সে সেই গরিব মহিলার পিছু নিল, তখন তার চোখের সামনে এমন এক সত্য এলো যা দেখে তার পায়ের তলার মাটি সরে গেল। আসলে সেই পুরনো টিনের কৌটোয় এমন কি ছিল যা একজন পাথরের মতো হৃদয়ের মানুষকে গলিয়ে দিল? বন্ধুরা, মানবতা এবং মমতার এই অনন্য কাহিনীটি পুরোপুরি জানার জন্য আমাদের সাথে শেষ পর্যন্ত থেকো। বন্ধুরা, কাহিনী শুরু হয় দিল্লি শহরের সবচেয়ে অভিজাত এলাকা বসন্তকুঞ্জের এক অত্যন্ত বিলাসবহুল বাংলো থেকে। এই বাংলোর নাম ছিল স্বর্ণভিলা। বাড়িটি এত বড় এবং সুন্দর ছিল যে দেখার মতো। বাড়ির বাইরে বিদেশি গাড়ি দাঁড়িয়ে থাকত এবং বাড়ির ভেতরের সাজসজ্জা ছিল কোনো রাজার প্রাসাদের মতো। এই আলিশান মহলের রাজা ছিল আরিয়ান খান্না। আরিয়ান শহরের সবচেয়ে বড় হোটেল ব্যবসায়ী ছিল। সে খুব ধনী ছিল, খুব সফল ছিল, কিন্তু ঠিক ততটাই কঠোর এবং রাগী ছিল। আরিয়ানের কাছে দুনিয়ার সবচেয়ে জরুরি জিনিস ছিল টাকা। তার চেহারায় সবসময় এক গম্ভীরতা থাকত। তার কর্মচারীরা তার চোখে চোখ রেখে কথা বলতে ভয় পেত। এই স্বর্ণভিলার এক কোণে রান্নাঘরের দায়িত্ব সামলাত এক সাধারণ মহিলা, যার নাম ছিল সুধা। সুধা সকাল ৬টায় বাড়িতে আসত এবং সারাদিন শুধু খাবার রান্না করা আর রান্নাঘর সামলাতে কাটিয়ে দিত। আরিয়ান কি খাবে, কখন খাবে, তার সব মুখস্থ ছিল। শুরুতে সব ঠিকঠাক চলছিল, কিন্তু গত কয়েকদিন ধরে আরিয়ান এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করল। সে দেখল যে সুধা গত এক সপ্তাহ ধরে খুব বেশি খাবার রান্না করছে। আরিয়ান তো ডায়েটে থাকত, সে খুব কম খেত। তবুও বাড়িতে রুটি আর সবজি এত বেশি তৈরি হচ্ছিল যেন কোনো ভোজের প্রস্তুতি চলছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল যে বিকেল ঠিক ৬টায় যখন সুধা বাড়ি যেতে শুরু করত, তখন তার হাতে এক বড় স্টিলের টিফিন বক্স থাকত। আরিয়ানের তীক্ষ্ণ নজর থেকে এটা এড়িয়ে যেতে পারল না। সে ব্যবসায়ী ছিল, তার সবকিছুর হিসেব রাখার অভ্যেস ছিল। তার মনে সন্দেহের পোকা কামড়াতে শুরু করল। সে ভাবল, আমি বাড়িতে থাকি না, তাই এই মহিলা অবশ্যই আমার রেশনের জিনিস চুরি করছে। এই দামি জিনিস, ঘি, শুকনো ফল আর খাবার চুরি করে নিজের বাড়ি নিয়ে যাচ্ছে, অথবা বাইরে বিক্রি করে দিচ্ছে। এক সন্ধ্যায় আরিয়ান তাড়াতাড়ি বাড়ি চলে এলো। সে ইচ্ছে করে নিজের গাড়ি গেটের বাইরে রেখে দিল এবং পা টিপে টিপে বাড়ির ভেতরে এলো। সে দেখল যে সুধা রান্নাঘরে তাড়াতাড়ি রুটিগুলো কাপড়ে পেঁচিয়ে এক বড় থলেতে ভরছে। তার চেহারায় ঘাবড়ানি ছিল, যেন তার ভয় হচ্ছে কেউ তাকে দেখে ফেলবে না তো। সে বারবার ঘড়ি দেখছিল। সুধা যখনই তার ভারী থলে তুলে পেছনের দরজার দিকে এগোলো, আরিয়ান তার গম্ভীর ও ভারী গলায় ডাকল, থামো সুধা। সুধার পা সেখানেই থমকে গেল। সে ধীরে ধীরে পেছনে ফিরে তাকাল। সামনে আরিয়ান খান্না দাঁড়িয়েছিল, যার চোখে আগুন জ্বলছিল। সুধা কাঁপতে কাঁপতে বলল, সাহেব, সাহেব, আপনি আজ এত তাড়াতাড়ি? আরিয়ান ধীরে ধীরে ভারী কদমে তার দিকে এগোলো এবং সুধার চেহারার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কোথায় পালানোর তাড়া আছে? আর এই থলেতে কি আছে? সুধার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে থলেটিকে নিজের আঁচলের পেছনে লুকানোর চেষ্টা করল। কিছু কিছু না সাহেব, শুধু বেঁচে যাওয়া আবর্জনা আর আমার কিছু পুরনো জিনিস আছে। আরিয়ানের সন্দেহ এবার নিশ্চিত হল। আবর্জনা? আবর্জনা কেউ এত নমতা দিয়ে আর লুকিয়ে কেন নিয়ে যাবে? আরিয়ান ব্যঙ্গাত্মক হাসির সাথে বলল, আবর্জনা? আমার বাড়ির আবর্জনাও আমার অনুমতি ছাড়া বাইরে যেতে পারে না। থলে নিচে রাখো আর এটা খোলো। আমি এক্ষুনি দেখতে চাই তুমি আমার বাড়ি থেকে রোজ কি চুরি করে নিয়ে যাও। সুধার চোখে জল চলে এলো। সে হাত জোর করল, না সাহেব, প্লিজ, এতে আপনার কাজের কোনো জিনিস নেই। আমাকে যেতে দিন, আমার দেরি হয়ে যাচ্ছে। যদি আমি দেরি করে ফেলি তবে খুব সমস্যা হয়ে যাবে। সুধা এই কথা আরিয়ানের রাগ আরও বাড়িয়ে দিল। তার মনে হল সে কোনো বাহানা বানাচ্ছে। আরিয়ান এগিয়ে গিয়ে নিজেই তার হাত থেকে থলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল। তুমি দেখাবে নাকি আমি পুলিশ ডাকব? আমি ধোঁকাবাজ লোক একদম পছন্দ করি না, আরিয়ান চিৎকার করে বলল। সেই মুহূর্তে সেই বিলাসবহুল রান্নাঘরে এক অদ্ভুত উত্তেজনা ছিল। আরিয়ানের মনে হচ্ছিল সে এক চোরকে ধরে ফেলেছে, কিন্তু সে জানত না যে থলেটিকে সে চুরির মাল ভাবছে তাতে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। আরিয়ান রাগের মাথায় বলল, আজ তুমি যাও, কিন্তু কাল আমি নিজে দেখব তুমি কোথায় যাও আর আমার বাড়ির জিনিস কাকে বিক্রি করো। যদি চুরি প্রমাণিত হয় তবে মনে রেখো সুধা, তোমাকে জিলের ঘানি টানতে হবে। সুধা কোনো কথা না বলে নিজের থলে তুলে নিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে গেল। আরিয়ান তাকে চলে যেতে দেখল।
সে এবার ঠিক করে ফেলল যে কাল সে এই রহস্যের পর্দা ফাঁস করেই ছাড়বে। সে কি জানত যে আগামীকালের সন্ধ্যা তার পুরো জীবন পাল্টে দিতে চলেছে? পরের দিন আরিয়ানের কাজে একদম মন বসল না। তার মাথায় শুধু সেই একটাই প্রশ্ন ঘুরছিল, আসলে সেই ভারী থলে যায় কোথায়? আরিয়ান, যার 1 মিনিটের মূল্য লাখ টাকা, সে আজ তার সব জরুরি মিটিং বাতিল করে দিল। তাকে শুধু সেই চোরকে ধরতে হবে। বিকেল 5:30 বেজে গেছে। আরিয়ান আজ তার কোটি টাকার মার্সিডিজ গাড়ি গ্যারেজেই থাকতে দিল। সে গ্যারেজের কোণে দাঁড়িয়ে থাকা একটি পুরনো সাধারণ গাড়ি বের করল, যা সে বহু বছর ধরে ব্যবহার করেনি। সে নিজের পরিচয় লুকানোর জন্য এক কালো টুপি পরল এবং চোখে কালো চশমা লাগাল। সে স্বর্ণভিলার গেট থেকে একটু দূরে এক গাছের ছায়ায় নিজের গাড়ি দাঁড় করিয়ে শিকারীর মতো শিকারের অপেক্ষা করতে লাগল। সময় পেরিয়ে যাচ্ছিল। ঠিক 6টার সময় বাংলোর ছোট গেট খুলল। সেখান থেকে সুধা বের হল। আজ তার হাতে সেই বড় ভারী থলে ছিল এবং আজ তার কাঁধে আরও এক কাপড়ের পুটুলি ঝুলছিল। সে ঝুঁকে হাঁটছিল, যা থেকে বোঝা যাচ্ছিল জিনিসপত্র কতটা ভারী। আরিয়ান নিজের গাড়ি স্টার্ট দিল এবং খুব ধীর গতিতে শব্দ না করে তার পিছু নিল। সুধা কোনো অটো বা রিকশা নিল না, সে হেঁটেই যাচ্ছিল। রোদ তখনও পুরোপুরি পড়েনি এবং ঘামে সুধার পুরো মুখ ভিজে গিয়েছিল। আরিয়ান নিজের এসির গাড়িতে বসে বসে ভাবছিল, অবশ্যই এ পাশের কোনো দোকানে বা কোনো ঢাগায় আমার দামি রেশন বিক্রি করতে যাচ্ছে। আজ আমি একে পুলিশের হাতে তুলেই ছাড়ব। হাঁটতে হাঁটতে সুধা শহরের সেই এলাকায় পৌঁছে গেল যেখানে আরিয়ানের মতো মানুষ কখনো ভুল করেও যেত না। বড় বড় অট্টালিকা আর পরিষ্কার রাস্তার দৃশ্য পেছনে ফেলে এসেছিল। এবার চারিদিকে নোংরা আবর্জনা, সরু গলি আর হইচই ছিল। এটা দিল্লির এক বস্তি এলাকা ছিল। আরিয়ানের নাক কুঁচকে গেল। সে ভাবল, এই মহিলা এখানে থাকে, এত নোংরা এলাকায়? তখনই সুধা এক বড় ড্রেনের ওপর তৈরি পুরনো ব্রিজের নিচে মোড় নিল। সেই জায়গাটা খুব নির্জন মনে হচ্ছিল। আরিয়ান নিজের গাড়ি একটু দূরে থামিয়ে চুপি চুপি সুধার পেছনে গেল। আরিয়ান এক থামের পেছনে লুকিয়ে পড়ল, যেখান থেকে সে সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছিল। সে যা ভেবেছিল, দৃশ্যটি তার থেকে একেবারে আলাদা ছিল। তার মনে হয়েছিল সেখানে কোনো ক্রেতা দাঁড়িয়ে থাকবে যে সুধার থেকে জিনিস নেবে আর টাকা দেবে। কিন্তু সেখানকার দৃশ্য দেখে আরিয়ানের পায়ের তলায় মাটি সরে গেল। ব্রিজের নিচে ভাঙাচোরা চাটাইয়ের ওপর 10-12 জন ছোট ছোট বাচ্চা বসেছিল এবং তারা খুব দুর্বল দেখাচ্ছিল। তাদের সাথে কিছু খুব বৃদ্ধ ও অসুস্থ মানুষও শুয়েছিল। বাচ্চারা যখনই সুধাকে আসতে দেখল, তাদের নিষ্প্রাণ চোখে যেন প্রাণ ফিরে এলো। সেই বাচ্চারা মা মা চিৎকার করে সুধার দিকে দৌড়াল। সুধা যে এতক্ষণ ক্লান্তিতে ভেঙে পড়ছিল, সেই বাচ্চাদের দেখেই তার মুখে হাসি ফুটে উঠল। সে নিজের ভারী থলে মাটিতে রাখল। আরিয়েন দেখছিল যে সুধার মুখের ক্লান্তি এক মুহূর্তে উধাও হয়ে গেল। সে থলে থেকে সেই টিফিন বক্স বের করল, যা সে আরিয়ানের বাড়ি থেকে এনেছিল। চলো, সব লাইনে বসে পড়ো, সুধা ভালোবাসার সাথে ধমক দিয়ে বলল। সে টিফিন খুলল। তাতে আরিয়ানের বাড়ির বেঁচে যাওয়া রুটি, একটু ডাল আর কিছু ফল ছিল। এটা সেই খাবার ছিল যা সাধারণত ধনী বাড়িতে ডাস্টবিনে ফেলে দেওয়া হয় বা বাসি ভেবে রেখে দেওয়া হয়, কিন্তু সেই ক্ষুধার্ত বাচ্চাদের জন্য তা কোনো শাহী ভোজের চেয়ে কম ছিল না। আরিয়ান থামের পেছনে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে গেল। সে দেখছিল যে সুধা নিজের হাতে সেই বৃদ্ধ মানুষদের খাবার খাইয়ে দিচ্ছে, যাদের হাত কাঁপছিল। সে বাচ্চাদের হাসাচ্ছিল, তাদের নোংরা মুখ নিজের আঁচল দিয়ে মুছে দিচ্ছিল। আরিয়ান দেখল যে সুধা নিজে এক গ্রাস খাবারও খাচ্ছিল না। সে শুধু সেই বাচ্চাদের খেতে দেখছিল এবং তার চোখে এক অদ্ভুত শান্তি ছিল। আরিয়ানের মাথায় কালকের নিজেরই কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগল। তুমি চোর, তুমি আমার জিনিস চুরি করছ। যাকে সে চুরির মাল ভাবছিল, তা আসলে এই অনাথ ও অসহায় মানুষদের জীবন ছিল। আরিয়ানের কোটিপতির অহংকার টলে গেল। সে প্রথমবার অনুভব করল যে তার আলিশান দুনিয়া আর এই ব্রিজের নিচের দুনিয়ার মধ্যে কতটা তফাত। সে সুধাকে চাকরানি আর চোর ভাবত, কিন্তু সেখানে বসে থাকা সেই মানুষদের জন্য সে কোনো দেবদূতের চেয়ে কম ছিল না। তখনই আরিয়েন দেখল যে সেখানে কিছু গুন্ডা এসে পৌঁছেছে। তাদের হাতে লাঠি ছিল। তারা 3 জন গুন্ডা ছিল। এসেই তাদের মধ্যে একজন সেই টিফিন বক্সে লাথি মারল, যাতে বাচ্চাদের জন্য ডাল রাখা ছিল। ডাল মাটিতে ছড়িয়ে গেল। বাচ্চারা ভয়ের চোটে একে অপরকে জড়িয়ে ধরল আর কাঁদতে লাগল। গুন্ডাদের সর্দার হাসতে হাসতে বলল, কিরে, আজকের হপ্তা কোথায়? ফ্রিতে এখানে দোকান চলবে না। যদি বাচ্চাদের এখানে রাখতে হয় তবে টাকা দিতে হবে। সুধা যে এতক্ষণ বাচ্চাদের হাসাচ্ছিল, সে হাত জোর করে নয়, বরং সাহসের সাথে বলল, ভাইয়া, এরা অনাথ বাচ্চা, এদের কেউ নেই। আমি যা রোজগার করি
এদের পেট ভরাতে লাগিয়ে দিই। আমার কাছে তোমাদের দেওয়ার জন্য টাকা নেই। ঈশ্বরের দোহাই, এই মাসুমদের কষ্ট দিও না। গুন্ডাটি রাগের মাথায় সুধাকে ধাক্কা দিল। টাকা নেই তো এখান থেকে বেরো। সুধা পড়ে যেতে যেতে বাঁচল। আরিয়ান আর নিজেকে সামলাতে পারল না। তার রক্ত টকবক করে ফুটে উঠল। সে নিজের আলিশান দুনিয়ায় কঠোর অবশ্যই ছিল, কিন্তু অন্যায় সেও সহ্য করতে পারত না। সে থামের পেছন থেকে বেরিয়ে এসে পুরো শক্তি আর রাগের সাথে সামনে এলো। খবরদার, যদি ওকে হাতও লাগিয়েছ। আরিয়ানের কণ্ঠস্বর যেন মেঘের গর্জনের মতো ছিল। চারদিকে নিস্তব্ধতা ছেয়ে গেল। সেই গুন্ডারা যখন আরিয়ানকে দেখল, তার দামি কালো চশমা, তার রাজকীয় পোশাক আর তার চেহারায় রাগ, তখন তাদের চক্ষু চড়কগাছ হয়ে গেল। তারা বুঝে গেল যে এ কোনো সাধারণ মানুষ নয়, কোনো বড় সাহেব। আরিয়ান নিজের পকেট থেকে ফোন বের করল এবং কঠোর গলায় বলল, আমি এক্ষুনি কমিশনারকে ফোন লাগাচ্ছি। যদি তোমরা আগামী 1 মিনিটের মধ্যে এখান থেকে গায়েব না হও, তবে সারা জীবন জেলে পচবে। পুলিশ আর কমিশনারের নাম শুনতেই সেই গুন্ডারা লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে গেল। সুধা যখন আরিয়ানকে দেখল, সে ভীষণভাবে ঘাবড়ে গেল। তার মনে হল সাহেব তাকে এখানেও ধরে ফেলেছে। সে তাড়াতাড়ি নিজের আঁচল ঠিক করল আর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। সাহেব, আপনি আমাকে ক্ষমা করে দিন সাহেব। আমি চুরি করতে চাইনি। ওটা শুধু বেঁচে যাওয়া খাবার ছিল, যা ডাস্টবিনে যেত। সুধার গলার স্বর কাঁপছিল। তার চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল। আরিয়ান খুব ধীর আর নরম গলায় জিজ্ঞেস করল, সুধা, তুমি এসব কেন করো? তুমি নিজে সারাদিন আমার বাড়িতে কাজ করো, নিজে শুকনো রুটি খাও, আর আমার বাড়ির বেঁচে যাওয়া খাবার এই বাচ্চাদের জন্য আনো। এই বাচ্চারা তোমার কে? আর তারপর সুধা এমন এক কাহিনী শোনাল যা আরিয়ানের হৃদয়কে নাড়িয়ে দিল। সুধা বলল, সাহেব, এই বাচ্চারা আমার নয়, কিন্তু এদের কষ্ট আমার নিজের। 5 বছর আগে আমারও এক ছেলে ছিল, রাজু। সেও ঠিক এই বাচ্চাদের মতো মিষ্টি ছিল। সাহেব, একদিন আমার কাছে তাকে খাওয়ানোর জন্য এক দানা দানা খাবারও ছিল না। আমি অসুস্থ ছিলাম, কাজে যেতে পারিনি। আমার রাজু খিদের জ্বালায় কাঁদতে থাকল, ছটপট করতে থাকল, আর আমি এক হতভাগী মা তাকে জল খাইয়ে খাইয়ে ঘুম পাড়াতাম। কিন্তু পরের দিন সকালে সে আর কোনো দিন উঠল না সাহেব। খিদে আমার বাচ্চার প্রাণ কেড়ে নিল। সুধা ফুঁপিয়ে কাঁদতে লাগল। সেদিন আমি আমার মৃত ছেলের কসম খেয়েছিলাম যে যতক্ষণ আমি বেঁচে আছি, আমার চোখের সামনে কোনো বাচ্চা খিদের জ্বালায় মরবে না। সাহেব, আপনি ধনী, আপনি হয়তো জানেন না খিদে কি জিনিস। খিদে এমন এক আগুন যা মানুষকে ভেতর থেকে পুড়িয়ে দেয়। আমি আপনার বাড়ি থেকে দামি জিনিস চুরি করি না, আমি তো শুধু সেই খাবার তুলে আনি যা আপনারা ফেলে দেন। আরিয়ান শুনছিল। তার গাল বেয়ে কখন জল পড়তে লাগল সে টেরই পেল না। যে মানুষটি কোটি টাকার ডিল করার সময় পলক ফেলত না, আজ এক চাকরানির সামনে নিজেকে খুব ছোট মনে করতে লাগল। সে নিজের স্যুট বুট আর নিজের ধনের ওপর লজ্জা পেতে লাগল। তার মনে হল আসল ধনী তো সুধা, যার কাছে কিছু নেই, তবুও সে দেওয়ার জন্য এত বড় হৃদয় রাখে। আরিয়ান ঝুঁকে সুধার 2 হাত নিজের হাতে তুলে নিল। সুধা, আমাকে ক্ষমা করে দাও। আমি অন্ধ ছিলাম। আমি টাকার অহংকারে এতটা চুর ছিলাম যে আমি তোমার মমতা দেখতে পাইনি। আমি তোমাকে চোর ভেবেছিলাম, অথচ তুমি তো এক দেবী। সুধা অবাক হয়েছিল। তার মালিক যে কখনো কারো সাথে ঠিকভাবে কথা বলতো না, আজ তার সামনে কাঁদছে। আরিয়ান নিজের পকেট থেকে মানিব্যাগ বের করল। তাতে যত নোট ছিল, 500, 1 লাখ, সব বের করে সুধার হাতে দিয়ে দিল। এটা রাখো সুধা, আজ এই বাচ্চাদের ধাবা থেকে পেট ভরে খাবার খাওয়াও। আর শোনো, কাল থেকে তোমাকে আমার বাড়ি থেকে লুকিয়ে খাবার আনার দরকার নেই। সুধা ভয় পেয়ে গেল। স্যার, আপনি কি আমাকে কাজ থেকে তাড়িয়ে দিচ্ছেন? আরিয়ান মাথা নাড়ল। না সুধা, কাল থেকে এক নতুন শুরু হবে। কিন্তু এক ওয়াদা করো, তুমি আমাকেও তোমার এই মহৎ কাজে সামিল করবে। সুধা কিছু বুঝতে পারল না, কিন্তু সে হ্যাঁ বলে মাথা নাড়ল। আরিয়ান সেই রাতে বাড়ি ফিরল ঠিকই, কিন্তু সে বদলে গিয়েছিল। সে সারা রাত ঘুমাতে পারল না। তার চোখের সামনে বারবার সেই ক্ষুধার্ত বাচ্চাদের মুখ আর সুধার জলভরা চোখ আসছিল। তার মনে হচ্ছিল তার এত বড় বাংলো আর এত টাকা বেকার যদি তা কারো কাজে না আসতে পারে। পরের দিন সকালে সুধা যখন কাজে এলো, সে খুব ভয় ভয় ছিল। কিন্তু সে রান্নাঘরে ঢোকামাত্রেই অবাক হয়ে গেল। রান্নাঘরে বাড়ির প্রধান রাঁধুনি বড় বড় পাত্রে শাহী পনের, ডাল মাখনি আর পোলাও বানাচ্ছিল। সুগন্ধে পুরো রান্নাঘর ম ম করছিল।
সুধা ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, মহারাজজি, আজ কোনো ভোজ আছে নাকি? এত খাবার কেন তৈরি হচ্ছে? রাঁধুনি হাসল এবং বলল, আরে সুধা, তুই জানিস না, সাহেব অর্ডার দিয়েছেন যে আজ থেকে রোজ সকালে 50 জন বাচ্চার জন্য তাজা আর পুষ্টিকর খাবার তৈরি হবে, এবং তাও সেরা কোয়ালিটির। সাহেব বলেছেন এই খাবার তুই সেই বাচ্চাদের জন্য নিয়ে যাবি। এখন থেকে বাসি খাবার বন্ধ। সুধার চোখ থেকে টপটপ করে জল পড়তে লাগল। সে মনে মনে আরিয়ানকে দেবতার মতো পুজো করল। আরিয়ান শুধু টাকা দেয়নি, সে সেই বাচ্চাদের সম্মান দিয়েছিল। কিন্তু আসল পরীক্ষা তখনও বাকি ছিল। দুদিন পর রবিবার স্বর্ণভিলায় এক বিশাল পার্টির আয়োজন করা হয়েছিল। শহরের নামিদামি ধনী মানুষ, নেতা আর আরিয়ানের বিজনেস পার্টনাররা আসার কথা ছিল। বাড়িকে ফুল আর আলো দিয়ে সাজানো হয়েছিল। চারিদিকে দামি পারফিউমের গন্ধ ছিল। বিদেশি মদ আর হরেক রকমের খাবার পরিবেশন করা হচ্ছিল। সুধাকেও আজ বেশি কাজের জন্য থাকতে বলা হয়েছিল। তাকে অতিথিদের জুস পরিবেশন করার কাজ দেওয়া হয়েছিল। সুধা তার সবচেয়ে পরিষ্কার সুতির শাড়িটি পরেছিল, কিন্তু সেই রেশমি গাউন আর দামি স্যুট পরা মানুষদের মাঝে সে একদম আলাদা আর গরীব দেখাচ্ছিল। পার্টির মাঝে এক অত্যন্ত ধনী মহিলা, মিসেস মালহোত্রা, নিজের বান্ধবীদের সাথে দাঁড়িয়ে হো হো করে হাসছিলেন। মিসেস মালহোত্রা খুব অহংকারী ছিলেন। তিনি সাদা রঙের লাখ টাকার গাউন পরেছিলেন আর গলায় হীরের হার ছিল। সুধা তাদের কাছে জুসের ট্রে নিয়ে গেল। তখনই হঠাৎ কোনো বাচ্চা দৌড়াতে দৌড়াতে সুধাকে ধাক্কা দিল। সুধার ভারসাম্য নষ্ট হয়ে গেল। তার হাতের আনারের রসের এক গ্লাস সরাসরি মিসেস মালহোত্রার সাদা গাউনের উপর গিয়ে পড়ল। আহ, আমার গাউন! মিসেস মালহোত্রা চেঁচিয়ে উঠলেন। পুরো হলে নিস্তব্ধতা ছেয়ে গেল। ডিজে মিউজিক বন্ধ হয়ে গেল। সবার নজর সেই কোণে গিয়ে টিকল। সাদা গাউনের ওপর লাল দাগ এমনভাবে চমকাচ্ছিল যেন রক্ত। মিসেস মালহোত্রার মুখ রাগে লাল হয়ে গেল। তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে সবার সামনে সুধাকে এক জোরে ধাক্কা দিলেন। সুধা বেচারি মেঝেতে আছড়ে পড়ল আর ট্রের কাঁচ তার হাতে ফুটে গেল। তোমার সাহস হয় কি করে? মিসেস মালহোত্রা চিৎকার করে উঠলেন। 2 পয়সার চাকরানি! তুমি জানো এই গাউন কত দামের? তোমার পুরো জীবনের কামাই আর তোমার গোষ্ঠীর কামাই মিলেও তুমি এটা কিনতে পারবে না। অন্ধ নাকি? গেঁয়ো কোথাকার! সুধা হাত জোড় করে কাঁদতে লাগল। ম্যাম সাহেব, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আমার পা পিছলে গিয়েছিল। কিন্তু মিসেস মালহোত্রার রাগ শান্ত হল না। তিনি সুধার পুরনো শাড়ির দিকে ইশারা করে হাসতে হাসতে বললেন, আরিয়ানও জানে না কোত্থেকে সব চাকর তুলে আনে। দেখো একে, কেমন নোংরা আর দুর্গন্ধময় লাগছে। এমন হীন মানুষ আমাদের মতো স্ট্যান্ডার্ডের মানুষের মাঝে কি করছে? একে ধাক্কা দিয়ে বাইরে বের করো, নইলে আমি এখনই পুলিশ ডাকব। বাকি অতিথিরাও নিচু স্বরে হাসতে লাগল। কেউ বলছিল, আর এই গরিবদের কি আদব কায়দা থাকে? তো কেউ বলছিল, পার্টির মজাটাই মাটি করে দিল। সুধা অপমানের চাপে মাটির সাথে মিশে যাচ্ছিল। সে রক্তমাখা হাত নিয়ে মেঝে পরিষ্কার করছিল। সে নিজের দারিদ্র্যের ওপর এতটাই লজ্জা পাচ্ছিল যে তার মরে যেতে ইচ্ছে করছিল। তখনই ভিড় ঠেলে আরিয়ান খান্না সামনে এলো। সবার মুখে হাসি ফুটে উঠল। মিসেস মালহোত্রা ভাবলেন যে এবার আরিয়ান আসবে এবং এই চাকরানিকে চড় মেরে বাড়ি থেকে বের করে দেবে। আসলে আরিয়ান খান্নার কাছে নিজের সম্মান আর প্রতিপত্তি সবথেকে প্রিয় ছিল। আরিয়ান সুধার কাছে গিয়ে থামল। সে একবার মিসেস মালহোত্রাকে দেখল আর তারপর মেঝেতে বসে থাকা সুধাকে। আরিয়ান নিজের হাত বাড়িয়ে দিল। না, চড় মারার জন্য নয়, বরং সুধাকে তোলার জন্য। পুরো হল অবাক হয়ে গেল। আরিয়ান সুধার হাত ধরল এবং তাকে অত্যন্ত সম্মানের সাথে দাঁড় করাল। সে নিজের পকেট থেকে রুমাল বের করল এবং সুধার হাত থেকে ঝরতে থাকা রক্ত মুছে দিল। তারপর আরিয়ান ঘুরল। তার চোখে সেই আগুন ছিল যা দেখে মিসেস মালহোত্রার ঘাম ঝরতে লাগল। আরিয়ানের গলা পুরো হলে গুঞ্জিয়ে উঠল। মিসেস মালহোত্রা, নিজের জিভ সামলান। মিসেস মালহোত্রা তোতলাতে লাগলেন। কিন্তু আরিয়ান, ও আমার লাখ টাকার গাউন! গোল্লায় যাক আপনার গাউন! আরিয়ান চিৎকার করে উঠল। আপনি এখনই যে মহিলাকে নোংরা আর 2 পয়সার বলেছেন, তার হৃদয় আমাদের সবার সম্পত্তির চেয়ে বেশি দামি। আপনি নিজের গায়ে লাখ টাকার কাপড় পরেন, কিন্তু এই মহিলা নিজের ভাগের খাবার বাঁচিয়ে অনাথ বাচ্চাদের পেট ভরায়। আপনি পার্টিতে খাবার নষ্ট করেন আর এই অন্যের প্রাণ বাঁচায়। আরিয়ান সুধার কাঁধে হাত রাখল এবং বলল, আমার লজ্জা হচ্ছে যে আমি আপনাদের মতো পাষাণ হৃদয়ের মানুষদের বন্ধু বানিয়েছি। সুধা আমার বাড়ির চাকরানি নয়। আজ থেকে সুধা আমার বাড়ির মালিকের সমান মর্যাদার। সবার হাঁ করা মুখ খোলা থেকে গেল। মালিক? আরিয়ান, এসব কি বলছ? আরিয়ান মাইক হাতে নিল এবং এমন এক ঘোষণা করল যা সবার হুঁশ উড়িয়ে দিল।
আজ আমি আরিয়ান খান্না সবার সামনে এই ঘোষণা করছি যে আমার কোম্পানির 50% লভ্যাংশ এখন থেকে এক নতুন ফাউন্ডেশনে যাবে এবং সেই ফাউন্ডেশনের নাম হবে রাজু মেমোরিয়াল ফাউন্ডেশন। আর এই ফাউন্ডেশনের চেয়ারম্যান অন্য কেউ নয়, বরং শ্রীমতী সুধা হবেন। কি? এক চাকরানি চেয়ারম্যান? এক সাধারণ মহিলাকে এত বড় দায়িত্ব? মিসেস মালহোত্রা লজ্জায় জল হয়ে গেলেন। যে মহিলাকে তিনি ধাক্কা দিয়েছিলেন, আজ সেই মহিলাই এই আসরের সবচেয়ে বিশেষ মানুষ হয়ে গেলেন। পরবর্তী কয়েক সপ্তাহ স্বর্ণভিলার চিত্র পুরোপুরি বদলে গেল। যে বাড়িতে আগে শুধু পার্টির আওয়াজ আসত, এখন সেখানে ফাইলপত্র, ফোনের ঘণ্টি আর সমাজসেবার কথাবার্তা প্রতিধ্বনিত হতে লাগল। সুধা এখন আর রাঁধুনি ছিল না, তাকে এখন আর ঝাড়ু পোছা করতে হতো না। সে এখন আরিয়ানের সাথে বড় টেবিলে বসত। আরিয়ান তার জন্য শহরের সেরা টিচার আর ম্যানেজারদের ডেকেছিল, যারা তাকে বোঝাচ্ছিল যে অনাথ বাচ্চাদের জন্য স্কুল আর হাসপাতাল কিভাবে তৈরি করতে হয়। সুধা খুব বুদ্ধিমতী ছিল, সে খুব তাড়াতাড়ি সবকিছু শিখে নিল। তার চোখে এখন ভয় নয়, বরং এক নতুন আত্মবিশ্বাস ছিল। কিন্তু একটা জিনিস ছিল যা বদলায়নি। সুধা আজও সেই পুরনো ঘষে যাওয়া সুতির শাড়িই পরত। সে এখন চেয়ারম্যান হলেও তার পোশাক ছিল সেই আগেরই মতো, ছেঁড়া চটি আর সাদাটে শাড়ি। এক সন্ধ্যায় আরিয়ান অফিস থেকে বাড়ি ফিরল। তার হাতে অনেকগুলো শপিং ব্যাগ ছিল। সে সুধাকে ডাকল। সুধা, এদিকে এসো। আরিয়ান হাসতে হাসতে বলল। সুধা এলো। জি সাহেব। আরিয়ান ব্যাগগুলো টেবিলের উপর রাখল। দেখো, আমি তোমার জন্য কি এনেছি। এখন তুমি এক বড় ফাউন্ডেশনের মালকিন, তোমাকে বড় বড় মানুষের সাথে দেখা করতে হয়। এই পুরনো শাড়ি এখন তোমার ওপর মানায় না। আমি তোমার জন্য শহরের সবচেয়ে দামি রেশমি শাড়ি আর কিছু ডিজাইনার স্যুট আনিয়েছি। কাল মিটিংয়ে তুমি এটাই পরবে। আরিয়ান ভেবেছিল সুধা খুশি হবে। আসলে কোন মহিলাই বা নতুন জামাকাপড় আর গয়না পছন্দ করে না? কিন্তু সুধা সেই ঝকঝকে কাপড়গুলোতে হাত পর্যন্ত দিল না। সে চুপচাপ জানালার কাছে গিয়ে দাঁড়াল এবং বাইরের ডুবন্ত সূর্যকে দেখতে থাকল। আরিয়ান অবাক হল। সে তার কাছে গেল। কি হয়েছে সুধা, তোমার কি রং পছন্দ হয়নি? সুধার চোখে এক অদ্ভুত গভীরতা ছিল। সে ধীরে ধীরে নিজের পুরনো শাড়ির আঁচলটা মুঠোর মধ্যে চেপে ধরল এবং বলল, সাহেব, কিছু মনে করবেন না, কিন্তু আমি এই দামি জামাকাপড় পরতে পারব না। কিন্তু কেন? আরিয়ান জিজ্ঞেস করল। সুধা আরিয়ানের চোখের দিকে তাকিয়ে বলল, সাহেব, এই ছেঁড়া শাড়ি আমাকে মনে করিয়ে দেয় আমি কে এবং কোথা থেকে এসেছি। এটা আমাকে আমার ছেলে রাজুর কথা মনে করিয়ে দেয়। যদি আমি কাল রেশম পরে ফেলি, তবে হয়তো আমার মখমলের অভ্যাস হয়ে যাবে। আর যেদিন আমার মখমলের অভ্যাস হয়ে যাবে, সেদিন আমি সেই অনাথ বাচ্চাদের কষ্ট ভুলে যাব, যারা আজও ছেঁড়া কাপড়ে ঠান্ডায় কাঁপছে। আমি নেতা হতে চাই না সাহেব, আমি শুধু ওদের মা হয়ে থাকতে চাই। সুধার কথা শুনে আরিয়ান স্তব্ধ হয়ে গেল। তার গায়ে কাঁটা দিয়ে উঠল। আরিয়ান আজ পর্যন্ত শুধু সেই নারীদের দেখেছিল যারা পার্টিতে নিজেদের ড্রেস আর জুয়েলারি দেখাত। কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকা এই সাধারণ মহিলা চিন্তাভাবনার দিক থেকে কোনো রানীর থেকেও বড় ছিল। আরিয়ানের বুক ধক করে উঠল। এটা সেই মুহূর্ত ছিল যখন আরিয়ানের হৃদয়ে সুধার জন্য সম্মান ভালোবাসায় পরিণত হতে লাগল। সে সুধার হাত ধীরে ধীরে নিজের হাতের মধ্যে নিল। এটা প্রথমবার ছিল যখন আরিয়ান সুধাকে এভাবে স্পর্শ করেছিল। সুধা, আরিয়ানের কণ্ঠস্বর ভারী হয়ে এলো। তুমি আমাকে মানুষ হতে শিখিয়েছ। আমার সমস্ত ধনসম্পদ তোমার এই একটি চিন্তার সামনে মাটির সমান। আমার ভয় হয় যে কোথাও তুমি নিজের এই মহত্ব নিয়ে আমার থেকে অনেক দূরে চলে না যাও, যেখানে আমি তোমাকে ছুঁতেও পারব না। সুধা চমকে আরিয়ানকে দেখল। সাহেব, আপনি এ কি বলছেন? আমি তো শুধু আপনার এক ছোট কর্মী। না সুধা, আরিয়ান দৃঢ়তার সাথে বলল, তুমি শুধু কর্মী নও, তুমি আমার আলো। তোমাকে ছাড়া এই স্বর্ণভিলা আবার পাথরের বাড়িতে পরিণত হবে। আমার তোমাকে শতভাগ প্রয়োজন, আমার তোমাকে দরকার। সেই রাতে দুজনে অনেকক্ষণ কথা বলল। সুধা তার ছোটবেলা, তার গ্রাম আর তার ছেলে রাজুর গল্প শোনাল। আরিয়ান শুধু তাকে শুনে গেল। তার মনে হচ্ছিল যেন সে জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পেয়েছে। আরিয়ান সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, তাকে এখন তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে হবে। সে চায়নি যে সুধা শুধু একজন চেয়ারম্যান হয়ে থাক, সে তাকে নিজের জীবনের অংশ করতে চেয়েছিল। সময়ের চাকা ঘুরল এবং দেখতে দেখতে 1 বছর কেটে গেল।
আজ দিল্লির সবচেয়ে বড় অডিটোরিয়ামে জাতীয় সেবা সম্মান অনুষ্ঠান ছিল। হল কানায় কানায় পূর্ণ ছিল। সবথেকে সামনের সারিতে আরিয়ান খান্না বসেছিল। কিন্তু আজ সে একা ছিল না। তার পাশে সেই সব বাচ্চারা বসেছিল যারা একসময় ব্রিজের নিচে ভিক্ষা করত। আজ সেই বাচ্চারা পরিষ্কার স্কুলের ইউনিফর্ম পরেছিল এবং তাদের চেহারায় এক উজ্জ্বলতা ছিল। তখনই মাইকে নাম ঘোষিত হল, শ্রীমতী সুধা দেবী। পুরো হল করতালির শব্দে ফেটে পড়ল। সুধা মঞ্চে এলো। সুধা মাইক ধরল। তার চোখে জল ছিল। সে কাঁপা কাঁপা গলায় বলল, যখন আমি ছোট ছিলাম আমার মনে হতো ধনী মানুষ পাথরের হয়, আর আমরা গরিবরা শুধু তাদের সেবার জন্যে জন্মেছি। কিন্তু আরিয়ান সাহেব আমাকে আমার হারানো অস্তিত্ব ফিরিয়ে দিয়েছেন। তিনি আমাকে শিখিয়েছেন যে এক ঝাড়ু ধরা হাতও দুনিয়া বদলে দিতে পারে। এই অ্যাওয়ার্ড আমার নয়, এটা সেই হাজার হাজার আরিয়ানের যারা গরিবদের সাহায্য করে। সুধার কথা শুনে সবার চোখ ভিজে গেল। তখনই আরিয়ান নিজের সিট থেকে উঠল এবং ধীরে ধীরে মঞ্চের সিঁড়ি বেয়ে সুধার কাছে গেল। আরিয়ান সবার সামনে অত্যন্ত আবেগঘন হয়ে বলল, সুধা বলেছে আমি ওকে অস্তিত্ব দিয়েছি, কিন্তু সত্যি কথা হল সুধা আমাকে মানুষ বানিয়েছে। আমার কাছে ধন ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, কিন্তু আমি ভেতর থেকে খালি ছিলাম। সুধা আমার এই খালি জায়গাটা এক উদ্দেশ্য দিয়ে ভরিয়ে দিয়েছে। তারপর আরিয়ান যা করল তা কেউ কল্পনাও করেনি। সে সবার সামনে হাজারো ক্যামেরা আর মানুষের মাঝে সুধার হাত নিজের হাতে নিল। সুধা, আরিয়ান ভালোবাসার সাথে বলল, তুমি হাজারো অনাথ বাচ্চাকে মায়ের ভালোবাসা দিয়েছ, তুমি আমার ফাউন্ডেশনকে সামলেছ, কিন্তু আজ আমি তোমার কাছে অন্য কিছু চাইছি। আমি এখন এই মিশনকে আর নিজের জীবনকে তোমাকে ছাড়া এগিয়ে নিয়ে যেতে চাই না। তুমি কি শুধু রাজু মেমোরিয়াল ফাউন্ডেশনেরই নয়, বরং এই আরিয়ান খান্নার জীবনসঙ্গিনী হবে? তুমি কি আমাকে বিয়ে করবে? সুধা স্তব্ধ হয়ে গেল। তার চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগল। সে কখনো স্বপ্নেও ভাবেনি যে একজন কোটিপতি মালিক নিজেরই রাধুনির সামনে বিয়ের প্রস্তাব রাখবে। এটা শুধু দুই মানুষের মিলন ছিল না, এটা ছিল ধনী আর গরিবের মাঝের দেয়াল ভেঙে যাওয়া। সুধা কাঁদতে কাঁদতে ধীরে ধীরে মাথা নেড়ে সম্মতি দিল। পুরো হল দাঁড়িয়ে করতালি বাজাতে লাগল। বন্ধুরা, আপনাদের আরিয়ান আর সুধার এই অনন্য প্রেমের গল্প কেমন লাগল? আপনারাও কি মনে করেন যে মানবতাই সবথেকে বড় ধর্ম? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।